অকার্যকর হয়ে গেছে দেশের সংবিধান। আজকে সংবিধান সংস্কারের কথা বলছেন, রাষ্ট্র সংস্কারের কথা বলছেন। এটা তো আমরা 2021 সালে গণ অধিকার পরিষদের ঘোষণাপত্রেই বলেছি এই সংবিধান অকার্যকর হয়ে পড়েছে, নতুন সংবিধান এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। এতে বাংলাদেশ রাষ্ট্র এক দীর্ঘস্থায়ী বিপদে পড়েছে। জনপ্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ, সশস্ত্র বাহিনীর মতো প্রতিষ্ঠানের দলনিরপেক্ষ যে অবস্থান নেওয়ার কথা ছিল তা আজ আর নেই। আমাদের প্রিয় মাতৃভূমির শাসন ব্যবস্থাকে এতটাই অধঃপতিত করা হয়েছে যে ভবিষ্যতে শুধু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের অধিকার প্রতিষ্ঠা করলেই হবে না, নতুন প্রজন্মকে নতুন করে গড়ে তুলতে হবে। ধ্বংস হয়ে যাওয়া সব কটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্বাধীনতা পরবর্তী 50 বছরে যা ভেঙে চুরে হয়েছে। রাষ্ট্র সংস্কারের কথা বলছেন, প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলছেন, এটা কিন্তু আমরা সেই সময় বলেছি। শুধুমাত্র একটি নির্বাচন দিয়ে এই দেশের কার্যকর পরিবর্তন হবে না। কার্যকর পরিবর্তনের জন্য অবশ্যই প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন করতে হবে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে। ধর্ম, জাতিসত্ত্ব, নানান সংস্কৃতি, বিশ্বাস ও মতামতের বৈচিত্র্য রয়েছে বাংলাদেশে। গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব, কর্তব্য হচ্ছে নানান হামলা ও হাঙ্গামা থেকে সুরক্ষা দেওয়া। এই যে বাজারে হামলা হচ্ছে কিংবা কোথাও সংখ্যালঘুদের উপরে কোনো নিপীড়ন হলে সেটা রাষ্ট্রকেই রক্ষা করতে হবে, যেটা আমাদের গঠনতন্ত্রে আমরা পরিষ্কারভাবে ব্যক্ত করেছি। দেশে দীর্ঘদিন যাবৎ জনপ্রতিনিধিত্বশীল সরকার না থাকায় এমন বিপদ ক্রমশ বেড়েই চলেছে। এতে বিশ্ব দরবারে কলঙ্কিত হেয় হচ্ছে বাংলাদেশের মুখ। সংখ্যাগুরু জনগোষ্ঠীর একটি অংশের মধ্যে পরমত চর্চা, পরমত সহিষ্ণুতা ও পররুচির প্রতি অসহিষ্ণুতা বোধ বেড়ে চলছে, এটা বাস্তব। যার জন্য সংস্কৃতির একটা আমূল পরিবর্তন আমাদেরকে করতে হবে, সহনশীল একটা সমাজ আমাদেরকে গড়ে তুলতে হবে। এমন সকল দুর্ভাগ্যজনক ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নিতে বিলম্ব করছে। অপরাধীদের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা করতেও দীর্ঘসূত্রিতার আশ্রয় নিচ্ছে। বিচারের ক্ষেত্রে ব্যাপক অযত্ন, অবহেলা ও গাফিলতি পরিণত হচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান সহ মৌলিক সকল চাহিদা পূরণের ক্ষেত্রে এমন অসহায়ত্বে পড়ে আছে বাংলাদেশ। স্বাধীনতা অর্জনের 50 বছর পর ভাবে চলতে পারে না আমাদের প্রিয় মাতৃভূমি। দেশবাসীর এমন সকল অপ্রাপ্তির বেদনা বদলে দেওয়ার জন্য আমরা হাল ধরতে চাই এই রাষ্ট্রের। একে সকল ভিত্তির উপরে দাঁড় করাতে হবে গণতন্ত্র, মৌলিক অধিকার, সুশাসন, ন্যায় বিচার, স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিশ্ব ভ্রাতৃত্বে বিশ্বাসী জাতি হিসেবে। সেই লক্ষ্যাভিমুখী সংগঠন, আন্দোলন ও রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমরা দেশবাসীর সমর্থন চাই, সাহায্য চাই। তারা আমাদের পাশে থাকবে। আমূল বদলে দেওয়ার এই নতুন স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রায় আমাদেরকে সমর্থন জোগানোর জন্য জনগণকে আহ্বান জানাচ্ছি। আজ সকলের সামনে দাঁড়িয়ে এই প্রত্যয় ঘোষণা করছি যে আমরা নানান ক্ষেত্রে সৃষ্টি হওয়া বহু স্তর বিশিষ্ট বৈষম্য লাঘব করে বাংলাদেশকে মানবিক উন্নয়নের প্রগতিশীল ধারায় স্থাপন করবো ইনশাআল্লাহ। আমরা কিন্তু পরিষ্কারভাবেই বলেছিলাম যে একটা গণমুখী সংগঠন গড়ে তুলে আন্দোলন ও রাষ্ট্র পুনর্গঠনের কাজ আমরা করতে চাই এবং সেই কাজে দেশবাসীর সমর্থন আমরা চাই। শুধুমাত্র চাকরির ক্ষেত্রে কোটার বৈষম্য, এই রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে বৈষম্য রয়েছে। আমরা কিন্তু পরিষ্কারভাবে আমাদের ঘোষণাপত্রে 2021 সালে বলেছিলাম বহু স্তর বিশিষ্ট বৈষম্য লাঘব করে বাংলাদেশকে মানবিক উন্নয়নের প্রগতিশীল ধারায় স্থাপন করব ইনশাআল্লাহ। আমরা কিন্তু এটি আমাদের ঘোষণাপত্রে আমরা সেই 2021 সালে বলেছিলাম। তো যেটি আপনাদেরকে একটু রিকল করে আমি আজকে একটু আমাদের যারা যোগদান করেছিলেন এবং যারা আছেন সাংবাদিক বৃন্দ তাদেরকে একটু স্মরণ করে দিচ্ছিলাম। আমাদের 21 দফা কর্মসূচি ছিল। 1 নম্বর কর্মসূচি ছিল গণতন্ত্র, ভোটাধিকার নিয়ে। 2 নম্বর ছিল ন্যায় বিচার, সুশাসন নিয়ে। 3 নম্বর ছিল নারীর অধিকার নিয়ে। 4 নম্বর কর্মসূচি ছিল সংখ্যালঘু, জাতিসত্ত্ব, ধর্মাবলম্বীদেরকে নিয়ে। 5 নম্বরে ক্ষমতার ভারসাম্য। 6 নম্বরে দুর্নীতি প্রতিরোধ। 7 নম্বরে গণমাধ্যম ও বাক স্বাধীনতা। 8 নম্বরে পররাষ্ট্রনীতি। 9 নম্বরে প্রতিরক্ষা নীতি। 10 নম্বরে কৃষির আধুনিকায়ন। 11 নম্বরে শিল্প বিকাশ। 12 নম্বরে আর্থিক খাদ্য উন্নয়ন প্রশাসন। 13 নম্বরে শ্রম অধিকার। 14 নম্বরে জনশক্তি রপ্তানি। 15 নম্বরে শিক্ষা ব্যবস্থা। 16 নম্বরে সামাজিক নিরাপত্তা। 18তে পরিবহন ও যাতায়াত। 18তে জনস্বাস্থ্য সেবা। 19-এ দূষণ ও দখল প্রতিরোধ। 20-এ খাদ্য পুষ্টি। 21-এ জ্বালানি প্রাকৃতিক সম্পদ। এর মধ্যে 2-3টি প্যারা আমি আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। যেমন আমাদের 2 নম্বর যে প্যারাটি ছিল ন্যায় বিচার ও সুশাসন, সেখানে আমরা পরিষ্কারভাবে বলছিলাম যে বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা, পর্যাপ্ত জনবল নিয়োগের মাধ্যমে
বিচারের দীর্ঘসূত্রিতা হ্রাস ও ন্যায় বিচার নিশ্চিত করা, জাতীয় জীবনের সকল স্তরে বৈষম্য দূর করে সকলের জন্য সমানাধিকার, নাগরিক মর্যাদা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। সিটিজেন চার্টার তৈরি করতে হবে। সকল ধরনের সরকারি সেবা প্রাপ্তিতে বিদ্যমান ঘুষ, দুর্নীতি, হয়রানি, বাধা বিঘ্ন দূর করা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সবের মূল দায়িত্ব যে নাগরিকদের সেবা প্রদান করা এবং সরকারি চাকরিতে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীদের কর্তব্য যে তাদের কাছে আসা মানুষদের সম্মানের সহিত সেবা প্রদান, সেই সংস্কৃতি প্রতিষ্ঠা করা এবং তার লঙ্ঘনকারীদেরকে জবাবদিহিতার মধ্যে আনা, সর্বস্তরে ই গভর্নেন্স প্রবর্তন করা। এটা আমাদের ন্যায় বিচার ও সুশাসনের আপনার প্যারাতে ছিল। নারীর অধিকারে আমাদের দুটো লাইনের মধ্যে এরকম ছিল, নারীর প্রতি সকল ধরনের বৈষম্য বিলোপ সাধন করা, শিক্ষা, কর্মক্ষেত্রে ও রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা। 4 নম্বরে সংখ্যালঘু জাতিসত্ত্বা ও ধর্মাবলম্বীদের প্রশ্নে আমাদের সেখানে সম্পূর্ণ আমি পড়ছি না, আমি একটু পড়ছি, সেখানে পরিষ্কারভাবে বলা ছিল সহনশীলতার নীতি ও সংস্কৃতিকে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেয়া হবে, যাতে পরমত, পরধর্ম ও অপরের বিশ্বাসকে সংরক্ষণ করতে মানুষ উৎসাহ বোধ করে। জাতিসত্তার সমতা বিধানে বিভিন্ন ভাষা, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর নাগরিকদের ধর্মীয়, মানবিক ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করা হবে। সকল ঐতিহ্য, মূল্যবোধ ও সাংস্কৃতিক বৈচিত্র্যের বিকাশ এবং বিনিময়ের অনুকূল পরিবেশ সৃষ্টিতে উৎসাহ প্রদান করা হবে। 5 নম্বরে আমাদের ক্ষমতার ভারসাম্য প্যারাতে আমরা পরিষ্কারভাবেই বলছিলাম, কোন ব্যক্তি 2 মেয়াদের অধিক সরকার প্রধান থাকবে না এবং একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান হবে না। গণমাধ্যম ও বাক স্বাধীনতার প্রশ্নে আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম, বাক, ব্যক্তি, চিন্তা ও মতামত প্রকাশের স্বাধীনতা, মুক্ত সাংবাদিকতার সুরক্ষায় ডিজিটাল নিরাপত্তা আইন, অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টের মতো সকল দমন পীড়নমূলক আইন বাতিল করতে হবে। পররাষ্ট্র নীতির প্রশ্নে আমরা পরিষ্কারভাবেই বলছিলাম যে বাংলাদেশের জনগণের ভোটাধিকার ও মৌলিক মানবাধিকার প্রতি নিঃশর্ত সমর্থন প্রদানকারী, দুর্নীতি ও ঋণের ফাঁদে জড়াবে না তেমন অর্থনৈতিক সহযোগিতাকারী, সামরিক জোটভুক্ত করতে চাপ দেবে না তেমন রাষ্ট্র, সমতা ও বহুমাত্রিক বহুদেশীয় আঞ্চলিক সহযোগিতার উদার নীতিতে সৎভাবে বিশ্বাসীদের সাথে চলার বন্ধুত্বভিমুখী পররাষ্ট্র নীতি অনুসরণ করা হবে। বাংলাদেশ বিরোধী ঘৃণা প্রচার ও সীমান্ত হত্যা বন্ধ এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রতিরক্ষা নীতিতে আমরা পরিষ্কারভাবে বলছিলাম, নাগরিক ও মৌলিক অধিকারহীন স্বাধীনতা এবং জনগণের ভরসা হারানো সার্বভৌমত্বকে আপন মহিমায় পূর্ণ প্রতিষ্ঠার জন্য স্বদেশপন্থী দৃঢ় এক প্রতিরক্ষা নীতি প্রণয়ন করে তা কঠোরভাবে অনুসরণ করা হবে। আমরা আর্থিক খাতের সুশাসন, শিক্ষা ব্যবস্থা সহ আমরা সমস্ত সেক্টরে আমরা এইভাবে আমাদের একটা পরিষ্কার অবস্থান আমরা ব্যক্ত করেছি। খাদ্য পুষ্টি নিয়ে আমাদের অবস্থানের জায়গায় আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম, নিম্ন আয় ও দরিদ্র পরিবারের মা ও শিশুর জন্য পুষ্টিগুণ সম্পন্ন সুষম প্রয়োজনীয় খাদ্যের সংস্থান নিশ্চিত করতে বিশেষ কর্মসূচি প্রণয়ন করা হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল মুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন, বিপণন ও সরবরাহের ব্যবস্থা করতে হবে। কৃষকের অধিকার নিশ্চিত করে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে হবে। আমি রিসেট বাটন আমাদের প্রধান উদ্দেশ্য বলেছিল, আমি আজকে একটু রিকল করে আমাদের 21 দফা কর্মসূচি এবং আমাদের আপনার এই আমাদের যে আত্মপ্রকাশের ঘোষণাপত্র সেখান থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু পাঠ করে আমরা শোনালাম। আমাদের সমস্ত নেতৃবৃন্দ আশা করি বিস্তারিত তাদের সভা সমাবেশ মত বিনিময়ের মাধ্যমে জনগণের সামনে এই যুগোপযোগী কর্মসূচিটা প্রচার করবে এবং তুলে ধরবে। বর্তমান প্রেক্ষাপটে আমি দুটো কথা বলে শেষ করতে চাই। প্রথমত, এই যে কালো টাকা ও পেশি শক্তি নির্ভর যে দুর্বৃত্তায়িত রাজনীতি, এর বিপরীতে গণ অধিকার পরিষদ একটা উদার, প্রগতিশীল, অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করে। বিভাজন এবং বিদ্বেষের রাজনীতির বিপরীতে গণ অধিকার পরিষদ জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায়।